কিন্তু স্বৈরাচার যদি দেশ ছেড়ে পালিয়ে যায় এটাকে গণঅভ্যুত্থান বলে না, এটা হচ্ছে বিপ্লব। বাংলাদেশে কি হয়েছে? ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। কেন হয় নাই? আমাদের সেই 5ই আগস্টের মিছিল যখন বিজয় সরণি মোড়ে গিয়ে স্টপ হয়ে গেল, থেমে গেল, সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ রয়ে গেল। ওই মিছিল যদি আমরা জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি মোড়ে স্টপ না করতাম তাহলে এই 24 সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো, পরিপূর্ণ হতো। 22 নম্বর ধারায় এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে, এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবে। হাউ ফানি! যদি পরবর্তী সরকারই করে তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে 2 মাস আলোচনা করলেন, 1 মাস টানা ঐক্যমত্য কমিশনে মিটিং করলাম, এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই? বলেন, এই তামাশার কোনো মানে হয় না। এই সরকার কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই সরকার এদেশের আপামর জনতা, ছাত্র জনতার ডিমান্ড কি? যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন। মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়াইছে তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত 1 বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে, প্রমাণ দূরে একটা অভিযোগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে প্রসঙ্গ উঠল এই অন্তর্বর্তীকালীন সরকার কোন আইনে ক্ষমতায় বসেছে। তারই ধারাবাহিকতায় বেশ কিছু কথাবার্তা বলল বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা। দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতিতে গঠিত হয়েছে এবং এর আইনীয় ভিত্তি সংবিধানের ধারাবাহিকতায় এবং অস্থায়ী সরকার বিষয়ে কিছু সাধারণ নীতিমালার উপর প্রতিষ্ঠা। এই সরকার মূল একটি রাজনৈতিক সমতা এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয়েছে, যা জাতীয় নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করবে। এটি কোনো নির্দিষ্ট আইনের অধীনে সরাসরি ক্ষমতায় গ্রহণ করেননি। আমরা আশা করি ভিডিওর শুরুতে আরও ছোটো ছোটো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছি যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিভাবে এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য। সেই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবো যে কিভাবে কি ঘটেছিল আজকের ভিডিওটির মধ্যে। একটা শব্দের সাথে আমি একমত না, যেটা হচ্ছে গণঅভ্যুত্থান 2024। আসলে এটা তো কোনো গণঅভ্যুত্থান ছিল না, ছিল ভাই? গণঅভ্যুত্থান সেটা যেটা জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে হয় কারাগারে যায়, না হলে ভিন্ন কোনো পরিস্থিতির শিকার হয়। কিন্তু স্বৈরাচার যদি দেশ ছেড়ে পালিয়ে যায় এটাকে গণঅভ্যুত্থান বলে না, এটা হচ্ছে বিপ্লব। বাংলাদেশে কি হয়েছে? ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। কেন হয় নাই? আমাদের সেই 5ই আগস্টের মিছিল যখন বিজয় সরণি মোড়ে গিয়ে স্টপ হয়ে গেল, থেমে গেল, সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ রয়ে গেল। ওই মিছিল যদি আমরা জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি মোড়ে স্টপ না করতাম তাহলে এই 24 সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো, পরিপূর্ণ হতো। তো যাই হোক, আজকে অনেক কথা, অনেক আলোচনা, অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিন্দি ফকির দেখায়, ভাগ খবর দেখানোর চেষ্টা করে, আইনের নানান ধারা উপধারা বোঝানোর চেষ্টা করে। আমরা তাদেরকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার
এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানে লেখা আছে তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে, আমরা অন্তত সন্তুষ্ট হতে পারি, আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে। লেখা নেই। সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোন সংবিধান প্রণয়নের কিংবা আইন তৈরির। সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে, আইনের ব্যাখ্যা দিতে পারে, অথবা পার্লামেন্ট কর্তৃক কোনো আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। এর বাইরে সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন, চেয়ারে বসেছেন, কোন আইনের উপর? আইন একটা আছে, সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে, সেই ছাত্র জনতার বৈধতার ফলে আজকে এই সরকার চেয়ারে রয়েছে। সবচাইতে আফসোস এবং কষ্টের জায়গা, যাদেরকে আমরা 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম, আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায়, আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না। জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, এই ঘোষণাপত্র আমাদের মন মতো হয় নাই, তারপরেও আমরা মেনে নিতাম। কিন্তু সবচাইতে বিপজ্জনক, ডেঞ্জারাস যে ক্লজ এই জুলাই ঘোষণাপত্রের, সেটা আপনারা সবাই পড়েছেন না? 22 নম্বর ধারায় এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে, এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবে। আহ্বান যদি পরবর্তী সরকারই করে, তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে 2 মাস আলোচনা করলেন, 1 মাস টানা ঐক্যমত্য কমিশনে মিটিং করলাম, এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই? বলেন, এই তামাশার কোনো মানে হয় না। এই সরকার কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই সরকার দেশের আপামর জনতা, ছাত্র জনতার ডিমান্ড কি, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটাই সরকারকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, আর গণ অধিকার কি চাইলো, এই চিন্তাই সরকার করলে হবে না। তাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি, জুলাই সনদ নিয়ে একচল পরিমাণ ছাড় দেব না। এই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। অন্যথায় এই সরকার যতই বলুক, ডান বাম থেকে যতই আওয়াজ উঠুক, এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে। ওই হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এরকম রকিব আর হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কেউ এই নির্বাচনের বিরুদ্ধে নয়। কিন্তু ওই রকিব হুদামার্কা নির্বাচন, ওই 2008 সালে ভারতীয় পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না। আমরা একটি অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, যে ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে। সেই লক্ষ্যে আমি আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের লড়াই শেষ হয় নাই, সামনে হয়তো আবারও রাজপথে নামতে হবে, আবারও লড়াই করতে হবে। তবে একটা কথা বলেই শেষ করব, আমরা ইতিহাসের সবচাইতে বড় ফেরাউন, লেডি ফেরাউন খুনি হাসিনাকে ভয় পাই নাই। আগামীতে যে যতই হুমকি দোক, যে যতই ধুমকি দেখাক, তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফেজ। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ভৌক্তিক, নির্মোহ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে, এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ, বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত 1 মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে, রিপোর্ট করায় রেস্ট্রিকশন, তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসে বলেন এটা গিয়াসউদ্দিন মামুন, এটাকে দখল করছে না?
একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে। কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে। 4 মাস চাকরি করেন, 1 মাসের বেতন দেয় বা দেয় না, অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না এবারে করে খাও। মিথ্যা বলতেছি? আপনারা তো সামনাসামনি পার্সোনালি তো এগুলো বলেন, এটা তো মিডিয়ার বাস্তবতা। আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয়, আইডি কার্ডটা নিতে হয়। বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না? এখন এরকম অনেক জায়গায় আছে, সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকেই গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু, বিষয়টা এমন না। পল্টনে আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে, বিষয়টা এমনও না। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়সে অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ 5ই অগাস্টের পর আপনি যদি মনে করেন 5ই অগাস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5ই অগাস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক, 10 বছর না হোক, আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন। আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি। মিডিয়া ফেসিজম, আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতজানু হতে। বরং তো মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের, ব্যুরোক্রেসি হওয়ার কথা ছিল জনগণের। আপনার আমাদের পুরাই যে স্টেট, আমাদের যে সেটেলমেন্ট, এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফেসিস্ট সরকার 15 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য। 5ই অগাস্টের পরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল, তাদের চরিত্র হননের চেষ্টা করেছে, এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে। আমি অন্তত এখানে 100টা মিডিয়া আসছে, সব মিলিয়ে ছোট বড়, মেইন স্ট্রিম, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু আপনি একজন বাংলাদেশি নাগরিক, সেই অনুপাতে আমি বলে মনে করি যে কোনো না কোনো প্রশ্ন থাকতেই পারে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে। আর যেহেতু আমরা ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আমরা ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আপাতত আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।